সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন 2 ধাপে। 12 লাখ আবেদন সামলাতে এসএসসির খাতা পুনর্মূল্যায়নে হচ্ছে নতুন নীতিমালা। হাই স্কুল মাদ্রাসায় বড় নিয়োগের প্রস্তুতি শুরু সরকারের। বাংলাদেশ থেকে 1000 ট্যাক্সি চালক নেবে দুবাই, সরাসরি নিয়োগ শুরু 29 আগস্ট। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের 6 যুবক নিখোঁজ, মিশরে চিকিৎসাধীন 4। প্রকৃত ইমাম খাদেম বাদ, কেশবপুরে ভাতার তালিকায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ। আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। প্রথম থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য প্রস্তাবিত এই বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই-বুকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে 2026-27 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন ও গ্রাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অষ্টম বেতন কমিশনের প্রায় 1 যুগ পর 2025 সালের 27 জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের 21 জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের সচিব কমিটি গঠন করা হয়। কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এর আগে 11 জুন বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রায় 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোয় বেতন ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে 12 লাখের বেশি আবেদন জমা পড়ার পর এই বিষয়ে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রতিটি খাতা পুনরায় পরীক্ষা করা বাস্তবসম্মত নয়, তাই নির্দিষ্ট মানদণ্ডে গুরুতর অসঙ্গতি থাকা খাতাগুলো অগ্রাধিকার দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে। তিনি বলেন, আবেদনকারীদের টেবুলেশন শিট ও নিরীক্ষার বিষয় যাচাই করা হবে, পাশাপাশি পরীক্ষকদের মূল্যায়ন পদ্ধতিও পর্যালোচনা করা হবে। নতুন নীতিমালায় কোন খাতা পুনর্মূল্যায়নযোগ্য এবং কোন ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে না তা স্পষ্ট করা হবে। বিপুল আবেদন নিষ্পত্তির কারণে কলেজে ভর্তি কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের হাই স্কুল ও মাদ্রাসাগুলোতে প্রায় 77,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, হাই স্কুল ও মাদ্রাসায় প্রায় 77,000 শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছে। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। মন্ত্রী বলেন, শিক্ষকদের অবসর ভাতা সারা দেশে সবাইকে দেওয়া শুরু হয়েছে। শিক্ষক নিয়োগের প্রস্তুতিও মোটামুটি সব ক্ষেত্রেই শুরু হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে 32,000 প্রধান শিক্ষক নেই। এই সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা শেষ করার পর যে মামলার মুখোমুখি হতে হয়েছিল সেটিও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য ভাইবা নেওয়ার ব্যবস্থা করা হবে। এর আগে সোমবার সকালে কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার 180 দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ থেকে 1000 ট্যাক্সি চালক নিয়োগ দিতে যাচ্ছে দুবাই। আগামী 29 ও 30 আগস্ট রাজধানীর বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ নিয়োগ কার্যক্রমের ব্যবস্থাপনা করবে। দুবাইয়ের একটি প্রতিনিধি সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থী বাছাই করবে। নিয়োগে এসএসসি পাস এবং 23 থেকে 49 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির মেয়াদ 2 বছর, যা নবায়নযোগ্য। নির্বাচিতরা কমিশন ভিত্তিক আয় করবেন। কোম্পানি প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডির খরচ এবং আবাসনের ব্যবস্থা করবে। সাক্ষাৎকারে অংশ নিতে মূল পাসপোর্ট, ছবি, ড্রাইভিং লাইসেন্স, জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত সনদ সঙ্গে আনতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার 6 যুবক নিখোঁজ হয়েছেন। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, একই ঘটনায় জীবিত উদ্ধার হওয়া আরও 4 যুবক মিশরের মার্সা মাতৃ হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ এনামুল খানের বাবা জানিয়েছেন, 3 আগস্ট গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ নেই। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ জানিয়েছেন, পরিবারগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের সরকারি ভাতার তালিকা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। আমাদের প্রতিনিধি রাইহান জনি জানিয়েছেন, উপজেলার পাজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের প্রকৃত ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল রহমান ও খাদিম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার তবিবুর রহমান এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লার নাম তালিকাভুক্ত করার অভিযোগ করেছেন মসজিদের সংশ্লিষ্টরা ও স্থানীয় মুসল্লিরা। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, নিরপেক্ষ তদন্তের পরিবর্তে দলীয় ব্যক্তিদের নাম তালিকায় পাঠানো হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ইসলাম সর্দার জানিয়েছেন, তালিকা তৈরির বিষয়টি তাকে জানানো হয়নি। অভিযোগ অস্বীকার করে পাজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল বলেছেন, মসজিদ কমিটি যে তালিকা দিয়েছে সেটি তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। এখন স্থানীয়দের দাবি, মাঠ পর্যায়ে যাচাই করে প্রকৃত ইমাম ও খাদিমদের নাম নিশ্চিত করা এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। খেলার সংবাদ। আসিয়ান কাপে খেলতে আগ্রহী বাংলাদেশ এখনো ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। শিগগিরই এই বিষয়ে চিঠি পাওয়ার আশা করছে বাফুফে। আজ বাফুফের সভাপতি তাভিদ আওয়াল জানান, ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে 21 আগস্টের চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। 25 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট লিগ শুরুর সূচি রয়েছে। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী এখনো খেলোয়াড় নিবন্ধন করতে পারেনি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিবন্ধনের সুযোগ মিলবে বলে আশা করছে বাফুফে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানকে সাদা পতাকা তোলার পরামর্শ দেন। ট্রাম্প জানান, সংঘাত দ্রুত শেষ করার জন্য তার ওপর কোনো চাপ নেই। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য একটি ব্যাক চ্যানেল তৈরি হয়েছে। এদিকে ইরান জানিয়েছে, যে কোনো হামলার জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালী খোলার ক্ষেত্রে ওমান বাধা হলে দেশটিতে ব্যাপক বোমা হামলা চালানো হবে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।